সালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলাপ করব ওভারভিউ অফ সিকিউরিটি ম্যানেজমেন্ট। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল। আমি এখানে চেষ্টা করব কেডিগো যে গাইডলাইন রয়েছে সবগুলো গাইডলাইনের একটা সামারাইজড পোরশন তুলে ধরা, যাতে আমাদের ডে টু ডে প্র্যাকটিস সেখানে আমরা খুব সুন্দরভাবে খুব ছোট আকারে এটা সাথে রাখতে পারি। এই স্লাইডগুলা আমি আপনাদেরকে পিডিএফ পরে প্রোভাইড করব। আশা করি আপনাদের আমার এই আলোচনাটা আজকে উপকারে আসবে। তো প্রথমে আসি যে ক্রনিক কিডনি ডিজিজ কাকে বলে। তো সিকিডি ইজ ডিফাইন্ড এজ অ্যাবনর্মালিটিজ অফ কিডনি স্ট্রাকচার অর ফাংশন প্রেজেন্ট ফর এ মিনিমাম অফ 3 months উইথ ইমপ্লিকেশন ফর হেলথ। তো সিকিউরিটিতে 3 মাস একটা ডিউরেশনের কথা বলা আছে, এটা ইম্পর্টেন্ট। এবং এখানে স্ট্রাকচার এবং ফাংশনাল অ্যাবনর্মালিটি থাকবে। এটা হলো সিকিউরিটি প্রগনোসিস, যেখানে দুইটা প্যারামিটার ইউজ করা। একদিকে হলো জিএফআর ক্যাটাগরিজ, আরেকটা হলো অ্যালবুমিনুরিয়া ক্যাটাগরিজ। কারো যদি পারসিস্টেন্ট অ্যালবুমিনুরিয়া থাকে, তার উপর ভিত্তি করে নরমাল থেকে সিভিয়ার A1, A2, A3 ক্যাটাগরি করা হয়েছে এবং জিএফআর ক্যাটাগরিতে G1 থেকে G5 পর্যন্ত ক্যাটাগরি করা হয়েছে। G1 নরমাল অর হাই, মোর দেন 90, minimally decrease, mild to moderate decrease, moderate to severe decrease, severely decrease, kidney failure। এখানে একটা কনসেপচুয়াল প্রশ্ন হলো, কারো যদি ক্রিয়েটিনিন লেভেল নর্মাল অথবা মাইল্ডলি ডিক্রিজ থাকে এবং তার যদি প্রোটিনিউরিয়া না থাকে, তাহলে কিন্তু সে অনেকটা লো রিস্ক, সিকিডি বলা যাচ্ছে না। কিন্তু আবার একটা পেশেন্টে ক্রিয়েটিনিন নর্মাল, জিএফআর নর্মাল, কিন্তু তার পারসিস্টেন্ট অ্যালবুমিনুরিয়া থাকতেছে, প্রস্রাব দিয়ে অ্যালবুমিন যাচ্ছে, তাহলে কিন্তু সে সিকিডি পেশেন্ট। সে কিন্তু তখন G1, G2-তে পড়ে যাবে, যেহেতু তার পারসিস্টেন্ট প্রোটিনুরিয়া রয়েছে। ধরেন কোনো একটা পেশেন্টে ক্রিয়েটিনিন 0.9, তার যদি সব সময় 300-র বেশি প্রোটিন যায়, তাহলে সে কিন্তু সিকিডি বলা হবে। এই জন্য এসিআর পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা অনেক সময় আর্লি রিকগনিশন করতে পারি সিকিডির। তো ডিটেকশন অফ সিকিডি, ইন্ডিভিজুয়াল অ্যাট রিস্ক ফর সিকিডি আমরা ইউরিন অ্যালবুমিন মেজার করি এবং জিএফআর অ্যাসেসমেন্ট করি। যদি এরকম ইলেভেটেড ইউরিন এসিআর বেড়ে যায়, হেমাচুরিয়া থাকে, জিএফআর কম থাকে, তাহলে আমরা কনফার্ম করার জন্য এই টেস্টগুলো আবার রিপিট করা লাগতে পারে। তো আমরা ইজিএফআর ইউজ করি, এটা ক্রিয়েটিনিন বেসড, কিন্তু সবচেয়ে অ্যাকুরেট হলো সিস্টাটিন সি বেসডগুলা। যদি এইটা অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা কম্বাইন ক্রিয়েটিনিন অ্যান্ড সিস্টাটিন বেসড ইজিএফআর মেজার করব অ্যাকুরেট সিকিডি স্টেজিং করার জন্য। তো একটা সিকিডি পেশেন্ট কনফার্ম বলবো যখন এভিডেন্সটা থাকবে প্রায় 3 মাসের বেশি এবং এই কয়েকটা জিনিস যদি ওনার সাথে থাকে। যেমন ওনার যদি জিএফআর মেজারমেন্ট পাস্ট অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া থাকে, ইউরিন মাইক্রোস্কোপিতে ইমেজিং যদি রিডিউস কিডনি সাইজ বা কর্টিক্যাল থিনিং বলে, কিডনি বায়োপসি যদি ফাইব্রোসিস অর অ্যাট্রোফি শো করে, এবং আগে থেকে যদি কোনো মেডিকেল হিস্ট্রি থাকে সিকিডি রিলেটেড, এবং 3 মাস আগে পরে যদি কোনো ডকুমেন্ট থাকে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা সিঙ্গেল একটা অ্যাবনর্মাল টেস্ট দিয়ে সিকিডি ডায়াগনোস করব না।
কারণ অনেক সময় দেখা যায় যে একটা সিঙ্গেল অ্যাবনর্মাল ইজিএফআর বা এসিআর অনেক সময় একটা একেআই বা অ্যাকিউট কিডনি ডিজিজ এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যদি ক্লিনিক্যালি ইন্ডিকেট করে ডায়াগনোসিসটা সিকিডি, সেক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট স্টার্ট করে ফেলাই ভালো, যদিও 3 মাসের যেই ব্যাপারটা এটা ফুলফিল না করে। তো আমরা জানি তাহলে এসিআর পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এসিআর যদি আপনার 30 মিলিগ্রামের বেশি হয় এবং এটা যদি স্ট্যান্ডার্ডভাবে নেওয়া হয় ফার্স্ট মর্নিং মিড স্ট্রিম স্যাম্পল থেকে, তারপরেও অনেক সময় ফলসলি এলিভেটেড হতে পারে এসিআরটা। এই কারণে অনেক সময় রিপিট এসিআর করা লাগে কনফার্ম করার জন্য যে ওনার প্রোটিনিউরিয়া রয়েছে কিনা। সেক্ষেত্রে ফলসলি এলিভেটেড রেজাল্ট আসে হেমাচুরিয়া, মেনস্ট্রুয়েশন, এক্সারসাইজ, ইউরিনারি ইনফেকশন। আর ফলসলি অনেক সময় লো রেজাল্ট আসে, বিশেষ করে যদি হাই মাসল মাস বা বডি ওয়েট থাকে এবং পোস্ট এক্সারসাইজ আর হাই প্রোটিন ইনটেক থাকে। ওবেসদের তাহলে ফলসলি লো রেজাল্ট আসতে পারে অ্যাকচুয়াল থেকে। তো সিকিডি ম্যানেজমেন্ট, আমি এই পোর্শনটাতে আপনার কোনো এটিওলজি আলোচনা করব না। এখানে ড্রাগ ম্যানেজমেন্ট এবং সিকিডি রিলেটেড যে কমপ্লিকেশন এবং সিকিডি অ্যাসোসিয়েট যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলোর ড্রাগ ট্রিটমেন্ট কি সেগুলো আলোচনা করব। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং অপটিমাল ওয়েট, অ্যাডাল্ট উইথ সিকিডি should engage in the moderate intensity physical activity for at least 150 মিনিট পার উইক। এবং সিডেন্টারি লাইফস্টাইল অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। অ্যাভয়েড অল ফর্ম অফ টোবাকো ইউজ, এবং ফর দোজ হু আর হাই রিস্ক ফল অ্যাডভাইস সেফ ইন্টেন্সিটি অ্যান্ড টাইপ অফ এক্সারসাইজ। সেক্ষেত্রে অ্যারোবিক, রেজিস্ট্যান্ট এই এক্সারসাইজগুলো করতে পারে। যারা অবেস পার্সন আছে তারা হলো ওয়েট রিডাকশন করবে। ডায়েটের মধ্যে হলো মোর গুরুত্বপূর্ণ প্ল্যান্ট বেসড ফুড বেশি খাবে, অ্যানিমেল বেসড ফুড সবচেয়ে কম থাকবে এবং আলট্রা প্রসেস ফুডগুলাও কম খাবে। ডেলি রিকোয়ারমেন্ট প্রোটিন 0.8 গ্রাম পার কেজি পার ডে। তো যদি একজন 60 কেজি মানুষের 0.8 হয় তাহলে নেয়ার অ্যাবাউট 60 গ্রাম মতো প্রোটিন লাগে মোটামুটি। তাহলে এই 60 গ্রাম প্রোটিন বিভিন্ন ডেইলি সোর্স থেকে রোগীকে অবশ্যই নিতে হবে। সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, মাংস হতে পারে, মাছ হতে পারে, ডাল হতে পারে। কিন্তু হাই প্রোটিন ইনটেক, বিশেষ করে মোর দেন 1.3 যেভাবে হোক অ্যাভয়েড করতে হবে। ডু নট প্রেসক্রাইব লো প্রোটিন ডায়েট ইন মেটাবলি আনস্টেবল পেশেন্ট। এবং সোডিয়াম ইনটেক হলো দিনে 2 গ্রামের কম করে নিতে হবে, এবং সল্ট যেটা সেটা হলো 5 গ্রামের নিচে। তো ডেইলি 5 গ্রাম যদি হয় তাহলে মাসে হলো প্রায় 150 গ্রাম সল্ট প্রতি জনের জন্য। মোটামুটি 4 জনের একটা ফ্যামিলির জন্য হাফ থেকে 1 কেজি লবণ প্রতি মাসে রাখতে হবে, এর বেশি না। তো সিকিডির কমপ্লিকেশন, একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হলো মেটাবলিক বোন ডিজিজ। এই মেটাবলিক বোন ডিজিজটা প্রিভেন্ট করার জন্য আমরা যেই প্যারামিটারগুলা চেক করব সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো সেরাম ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন, অ্যালকালাইন ফসফেটেজ, এবং বিভিন্ন স্টেজ অনুযায়ী আমরা এগুলা অপটিমাম চেক করব। যেমন স্যার একটা কথা বলেছেন যে মোটামুটি স্ক্রিনিং পারপাসে 1 বছর পর পর, আর ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন যদি করি সেক্ষেত্রে 3 মাস পর পর আমরা চেক করব। আর গাইডলাইন অনুযায়ী মোটামুটি 3 থেকে 6 মাস পর পর আমরা চেক করব ক্যালসিয়াম ফসফেট, এবং প্যারাথাইরয়েড হরমোনটাও 3 থেকে 6 মাস
স্টেজ 4-এ এবং স্টেজ 5-এ হলো 3 থেকে 6 মাস। অ্যালকালাইন ফসফেটেস স্টেজ 3 and 3B-তে রুটিনলি দরকার হয় না। স্টেজ 4-এ হলো 1 বছর পর পর, and স্টেজ 5 ডায়ালাইসিস বা ডায়ালাইসিস ছাড়া 1 বছর পর পর। ভিটামিন ডি আমরা মেজার করব স্টেজ 3 থেকে এন্ড স্টেজ পর্যন্ত, এবং ভিটামিন ডি যে সাপ্লিমেন্ট এটা আমরা নর্মাল জেনারেল পপুলেশনে যেভাবে দেই ওভাবে আমরা করব। বিএমডি টেস্ট ইম্পর্টেন্ট, কারণ অস্টিওপোরোসিস রিস্ক ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে স্টেজ 3A থেকে স্টেজ 5D অ্যান্ড বোন বায়োপসি অনেক সময় দরকার হতে পারে, সেক্ষেত্রে হলো রেনাল অস্টিওডিস্ট্রফি এটা কনফার্ম করার জন্য, এবং প্যারাথাইরয়েড বা বোন স্পেসিফিক অ্যালকালাইন ফসফেটেস এগুলোও করা লাগতে পারে বোনের টার্নওভার দেখানোর জন্য। একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো যে ভাস্কুলার অ্যান্ড ভালভুলার ক্যালসিফিকেশন, এটা দেখার জন্য আমরা এক্স-রে অ্যাবডোমেন ল্যাটারাল ভিউ দেখব, অ্যাওর্টা এবং অন্যান্য যে আর্টারি রয়েছে সেগুলোতে কোনো ক্যালসিফিকেশন রয়েছে কিনা, ইকোকার্ডিওগ্রাম করব ভালভে কোনো ক্যালসিফিকেশন আছে কিনা। এবং সিকিডি পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, সেক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি এরকম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে এরকম ভাস্কুলার বা ভালভুলার ক্যালসিফিকেশন হতে পারে। তো আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ফসফেটটা কি অবস্থায় থাকবে। তো ফসফেটের গোলটা হলো স্টেজ 3 থেকে স্টেজ 5 যদি নন ডায়ালাইসিস হয় সেক্ষেত্রে আমরা নর্মাল রেঞ্জের মধ্যে রাখবো, এবং ফসফেট লেভেলটা ডায়ালাইসিস পেশেন্টের আমরা আপার মানে যে নর্মাল লিমিট রয়েছে এর লোয়ার লিমিটে রাখবো। এবং সকল ক্ষেত্রেই প্রথমে আমরা ডায়েটের রেস্ট্রিকশন প্লাস যদি বাইন্ডার লাগে সেক্ষেত্রে আমরা বাইন্ডার ইউজ করব। তো বর্তমানে অ্যাভেলেবল যে ফসফেট বাইন্ডারগুলো রয়েছে এগুলা ক্যালসিয়াম বেসড, কিছু আছে নন ক্যালসিয়াম বেসড, কিছু আছে আয়রন বেসড। ক্যালসিয়াম বেসডগুলো হলো ক্যালসিয়াম এসিটেট, ক্যালসিয়াম কার্বনেট। নন ক্যালসিয়াম বেসড হলো সেভেলামের, ল্যান্থেনাম কার্বনেট, অ্যান্ড আয়রন বেসড ফেরিক সাইট্রেট, সুক্রোফেরিক হাইড্রোক্সাইড। তো এখন বর্তমানে যারা ডায়ালাইস পেশেন্ট তাদের জন্য নন ক্যালসিয়াম বেসডগুলা প্রিফার করা হয়, বর্তমানে অ্যালুমিনিয়াম বেসডগুলাকে অ্যাভয়েড করা হয়, এবং বলা হচ্ছে যে ক্যালসিয়াম বেসড এগুলা ইউজটা লিমিট করতে, অনেক সময় দেখা যাচ্ছে ভাস্কুলার ক্যালসিফিকেশন থাকলেও সেক্ষেত্রেও লিমিট করতে বলছে। তো সেক্ষেত্রে স্টেজ 3 and 4 এর ক্ষেত্রে আমরা শুধু ডায়েট কন্ট্রোল করব, এবং বাইন্ডার যদি লাগে সেক্ষেত্রে বাইন্ডার আমরা ইউজ করব। অবশ্যই ক্যালসিয়াম এক্সেস থাকলে অ্যাভয়েড করতে হবে। এবং নন ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে স্টেজ 5-এ একই রকম, সেক্ষেত্রে আরও বেশি ক্লোজ মনিটরিং করা লাগবে। এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডায়ালাইসিস পেশেন্টদের এগ্রেসিভলি লোয়ার ফসফেট এবং প্রিপেয়ার নন ক্যালসিয়াম বাইন্ডার, ইউজ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইফ নিড। ক্যালসিয়ামের ব্যাপার হলো রুটিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা অ্যাভয়েড করব যদি না হাইপোক্যালসিমিয়া থাকে অথবা সিমটোমেটিক বা সিভিয়ার থাকে। আর ক্যালসিয়াম বাইন্ডার বা ডায়েট টোটাল এলিমেন্টাল ক্যালসিয়াম হলো 2000-এর নিচে রাখতে হবে, এবং আমরা রেগুলার ক্যালসিয়াম মনিটর করব। অ্যাভয়েড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি ভিটামিন ডি অ্যানালগ ক্যালসিয়াম ফসফেট হাই থাকে এবং প্যারাথাইরয়েড হরমোন লো থাকে।